আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। যুক্তরাষ্ট্রের সাথে গোপন অর্থনৈতিক চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে পারে বলে উদ্বেগ জানিয়েছে চীন। যে কোনো পরিস্থিতিতে চীন বিশ্বস্ত বন্ধুর মতো বাংলাদেশের পাশে থাকবে জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার তদন্তে সহযোগিতা করবে তার দেশ। বিগত সরকারের বাধার কারণে বিএনপি জামায়াতের নেতারা চীন সফর করতে পারেনি বলেও জানান তিনি। সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ডিক্যাব টকের এবছরের তৃতীয় পর্বে প্রধান অতিথি চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এই দুর্ঘটনার স্বচ্ছ তদন্তে সহযোগিতা করবে চীন। বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। অনেক শিশুর প্রাণহানি হয়েছে। ইতিমধ্যে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছে আহতদের সেবা দিতে। এই বিমান দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে আমরা টেকনিশিয়ান দিয়ে সহযোগিতা করব। যুক্তরাষ্ট্রের আকস্মিক ট্যারিফ নীতির ফলে বিশ্বজুড়েই অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হয়েছে মন্তব্য করে চীনা রাষ্ট্রদূত বলেন, চাপে পড়ে কোনো চুক্তিতে গেলে তা বাংলাদেশের অর্থনৈতিক ও সার্বভৌমত্বের জন্য ঝুঁকির কারণ হতে পারে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কারোপ নীতি পুরো বিশ্বের বাণিজ্যকে থমকে দিয়েছে। বাংলাদেশও এই নীতির ভুক্তভোগী। তবে যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো চুক্তির আগে বাংলাদেশকে ভাবতে হবে এর ফলে কোনো অর্থনৈতিক এবং সার্বভৌমত্বে ঝুঁকি তৈরি হচ্ছে কিনা। বিগত সরকারের বাধায় বিএনপি এবং জামাতের নেতারা চীন সফরে যেতে পারেনি উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক অবস্থার পরিবর্তনে সব দলের সাথেই চীনের ভালো সম্পর্ক তৈরি হয়েছে। নির্বাচনের সঠিক সময় বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন তিনি। বিগত কয়েক মাসে বিএনপি এবং জামায়াতের শীর্ষ নেতারা চীন সফর করেছে কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে, যা বিগত সরকারের বাধায় 10 বছরেও হতে পারেনি। সব রাজনৈতিক দলই চায় চীনের সাথে গভীর সম্পর্ক বজায় রাখতে। আমরাও বাংলাদেশের বন্ধু হিসেবে সহযোগিতা করতে ইচ্ছুক। বাংলাদেশ চীন পাকিস্তানের ত্রিদেশীয় জোট অন্য কোনো দেশকে চাপে ফেলতে নয়, বরং নিজেদের অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে গঠিত হয়েছে বলে জানান চীনা রাষ্ট্রদূত। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বনানীতে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, গুমের শিকারদের ফিরিয়ে দিতে না পারলেও তাদের সন্তানদের দায়িত্ব নিতে হবে সবার। এছাড়া গুম কমিশনের আশানুরূপ অগ্রগতি হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় গেলে গুমের শিকার পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করবে বিএনপি। আমরা আশা করেছিলাম যে এই পরিবর্তনের পরে এই সরকার তারা একটা স্পেশাল সেল তৈরি করবেন এই শিশুদের পুনর্বাসনের জন্য এবং তাদের পরিবারগুলোর পুনর্বাসনের জন্য। তো দুঃখের কথা, আমরা দেখেছি যে সেই ঘটনাগুলো, সেই কাজটি ঘটেনি। যে আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামোর পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি, কিন্তু সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা সম্পর্কে ব্রিফিং করছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। হয়তো দিতে পারি। আমাদের আইসিইউতে 3 জন আছে এবং একজনই শুধু ভেন্টিলেটরে, গতকাল যেটা ছিল একই। আমাদের মেল এইচডিউতে 2 জন রোগী আছে, ফিমেল এইচডিউতে আমাদের 5 জন রোগী আছে। আর পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আমাদের 4 জন রোগী এবং কেবিনে 19 জন। এর মধ্যে ক্রিটিক্যাল কন্ডিশনে আছে 3 জন এবং সিভিয়ার 8 জন আছে। ইনহেলেশন ইনজুরি 7 জন,
30%-এর বেশি বার্ন আছে 5 জন। আর সিভিআর থেকে কেউ ক্রিটিক্যালে যায় নাই এবং নতুন করে কেউ আইসিইউতে প্রবেশও করে নাই। আমাদের আইসিইউ থেকে আবার কোনো ডাউন স্টেজিংয়ে যায় নাই, অর্থাৎ সিভিআরে যায় নাই। তবে একজন পেশেন্ট আমাদের সিভিআর ক্যাটাগরি থেকে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে গেছে, যে কারণে গতকাল 9 জন সিভিআর ছিল, আজকে সেটা 8 জন। অর্থাৎ আমাদের আজকের খবর যেটা আমরা যদি সংক্ষেপে বলি যে আমাদের স্বস্তির খবর যেটা আমাদের কোনো পেশেন্ট আমরা আর হারাই নাই। আর একই সঙ্গে আমাদের একজন রোগী একটু উন্নতির দিকে সিভিআর ক্যাটাগরি থেকে ইন্টারমিডিয়েট। তবে আমি আগেও যেভাবে আপনাদের বলেছি যে ক্রিটিক্যাল থেকে সিভিআর, সিভিআর থেকে ইন্টারমিডিয়েট, আবার উল্টা দিকেও আসলে যে কোনো সময় ঘটতে পারে। আমরা আপনাদেরকে যা যা ঘটছে প্রতিদিন আমরা একেবারে সঠিক তথ্য দেবার জন্য এই কথাগুলো বলছি। এতক্ষণ দেখছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে পরিচালকের ব্রিফিংয়ের অংশবিশেষ। 31শে জুলাইয়ের মধ্যে যেসব বিষয়ে একমত হবে সেগুলো চূড়ান্ত রূপ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদে দেয়া খসড়া দেয়া হয়েছে 2-1 দিনের মধ্যে। প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে বলেও জানান তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে 21তম বৈঠকের সূচনা বক্তব্যে এসব বলেন আলী রিয়াজ। আজকের আলোচ্য সূচিতে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার কোন প্রক্রিয়ায় গঠন হবে, সংসদের নারী আসন, ন্যায়পাল ও মহা হিসাব নিরীক্ষক নিয়োগ। জাতীয় ঐকমত্য কমিশনে বৈঠক চলছে, সেখানে আছেন আমাদের সহকর্মী নজরানা চৌধুরী, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নজরানা, বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানান। রাইকা, এই বৈঠকটি কিন্তু আজকে শুরু হয়েছে 11:30টার কিছু পরে, এখন তো 2টার বেশি বাজে। তো এখন পর্যন্ত কিন্তু আলোচনা চলছে। সাধারণত প্রতিদিন যে বৈঠক হয় সেই বৈঠকে 1টা-1:30টার দিকে দুপুরের একটা বিরতি থাকে, কিন্তু আজকে কিন্তু সেই বিরতি এখন পর্যন্ত দেয়া হয়নি, কারণ আলোচনা চলছে। এখন পর্যন্ত যা খবর যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেটি নিয়ে আলোচনা চলছে। শুরুতে এটি নিয়েই আলোচনা শুরু হয়েছিল, এখনও সেটি নিয়ে আলোচনা চলছে। তার মানে এখন পর্যন্ত এই বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেননি যে এটির গঠন প্রক্রিয়া কিভাবে হবে। তো প্রাথমিকভাবে সিদ্ধান্ত এটি হয়েছে যে এটি সংসদের সরকারি দল এবং বিরোধী দল এবং অন্যান্য দল মিলে একটি কমিটি গঠন করবে। সেই কমিটি এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে সেটি নির্ধারণ করবেন। কিন্তু এর বাইরে এই কমিটি যদি কোনো কারণে কাউকে নির্বাচন করতে না পারে, সেই ক্ষেত্রে বিধানটি কি হবে সেটি নিয়ে আলোচনা চলছে। সেটিতে এখন কমিশনের পক্ষ থেকে এক ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, বিএনপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে পূর্ববর্তী যে ব্যবস্থাটি ছিল ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেটি এসেছিল যে সদ্য সাবেক প্রধান বিচারপতি সেই পদটিতে যাবেন, সেটির একটি অপশন রাখার কথা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু অন্যান্য দলগুলো তো আবার সেটিতে দ্বিমত পোষণ করছেন। তো এই একটা জটিলতা তৈরি হয়েছে, যেটি আসলে সমাধান এখন পর্যন্ত করা যায়নি, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। তো বিভিন্ন রাজনৈতিক দল তাদের বক্তব্যগুলো তুলে ধরছেন যে কোন প্রস্তাবে কি ধরনের ইতিবাচক দিক আছে, কি নেতিবাচক প্রভাব আসতে পারে, সেই জায়গাটায় তারা একমত হতে পারছেন না। তো আমরা হয়তো বৈঠকের বিরতিতে আসলে আমরা হয়তো জানাতে পারবো যে কোন জায়গাটায় আলোচনা আছে এখন পর্যন্ত। রাইকা, জানছিলাম জাতীয় ঐকমত্য কমিশনের খবর। মওলানা ভাসানীর আদর্শকে ধারণ করে এনসিপি নতুন বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপি জুলাই পদযাত্রার অংশ হিসেবে দুপুরে টাঙ্গাইল শহীদ মিনারে পথসভায় তিনি একথা বলেন। নাহিদ বলেন, এনসিপি একটি স্বনির্ভর বাংলাদেশ দেখতে চায়, যেখানে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। এর আগে জেলা সদরে শামসুল হক তোরণ থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। সকালে জুলাইয়ের শহীদ পরিবারের সাথে কথা বলেন এনসিপি নেতারা। টাঙ্গাইল কর্মসূচি শেষে গাজীপুরের উদ্দেশ্যে রওনা করেন নেতারা।
ভাসানী শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ ছিলেন। আমরা আজকের এই সমাবেশ থেকে মাওলানা ভাসানীকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, আমাদের প্রাণ প্রকৃতির সমাজ এবং আমাদের আশেপাশের মানুষের দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ব এবং দরদের ভিত্তিতে নতুন সমাজ, নতুন দেশ গড়তে হবে। সেই নতুন বাংলাদেশের কথাই জাতীয় নাগরিক পার্টি বলে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টির কর্মসূচির খবর জানতে যাচ্ছি টাঙ্গাইলে। সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নূর, টাঙ্গাইলের পথসভায় আর কি বলেছেন এনসিপি নেতারা, সে সম্পর্কে আমাদের জানান। রাইকা, কিছুক্ষণ আগেই জাতীয় নাগরিক পার্টির যেই পদযাত্রা এবং পথসভা ছিল টাঙ্গাইলে, সেটি শেষ হয়েছে এবং টাঙ্গাইলের যে পথসভা সেখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেছেন। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক যিনি রয়েছেন হাসনাত সার্জিস আলম, তিনি কথা বলেছেন এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি কথা বলেছেন। তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তিনি বলেছেন টাঙ্গাইলকে কেন্দ্র করে টাঙ্গাইলের যে ঐতিহ্যগুলো রয়েছে, বিশেষ করে যে জামদানি শাড়ির কথা আমরা জানি, টাঙ্গাইলের যে শাড়ির কথা, তাঁত শিল্প যেটি রয়েছে সেটি যাতে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়। তিনি অভিযোগ করেছেন যে বিগত 54 বছরের যে সরকারগুলো বাংলাদেশে এসেছে তারা বাংলাদেশের এই তাঁত শিল্পকে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য যেই ধরনের উদ্যোগ এবং পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল সেটি গ্রহণ করতে ব্যর্থ হয়েছে এবং এখন থেকে এই সরকার সহ আগামী দিনে যে সরকারগুলো আসবে তারা যেন এই তাঁত শিল্পকে আন্তর্জাতিক মানে এবং আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দিতে পারে, সেই উদ্যোগ এবং পদক্ষেপ যাতে গ্রহণ করে, সেই আহ্বান তিনি নাহিদ ইসলাম এখান থেকে জানিয়েছেন। নাহিদ ইসলামের সঙ্গে আমরা এই পথসভা এবং পদযাত্রার আগে নাহিদ ইসলাম যখন শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন বা মত বিনিময় করেছেন, তার একটু পরেই আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি সে সময় আমাদেরকে সমসাময়িক যে রাজনৈতিক বাংলাদেশের বিষয় রয়েছে অনেকগুলো বিষয়ে কথা বলছিলেন। তিনি বলছিলেন যে বাংলাদেশের যে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব বলেছেন যে তরুণরা চাঁদাবাজি করছে। আমরা এই বিষয়ে তার বক্তব্য জানবার চেষ্টা করলে তিনি বলেছিলেন বিএনপি তাদের যেই চাঁদাবাজির অভিযোগগুলো সারা দেশে রয়েছে সেই অভিযোগগুলোকে ঢাকার জন্য বিএনপির মহাসচিব তরুণদের উপর দোষ দিচ্ছেন, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির দিকে আঙুল তুলছেন। তিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপি মহাসচিব সহ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশে নতুন যে বাংলাদেশ হবে সেখানে চাঁদাবাজি নিশ্চিহ্ন করে কোনো ধরনের দখলদারিত্বের যে রাজনীতি, সমস্ত রাজনীতি একদম নির্মূল করার জন্যে সব রাজনৈতিক যে দল যাতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা যাতে এগিয়ে আসে এবং এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যে গাড়িবহর সেটি টাঙ্গাইল যে শহর মূল শহরটি থেকে বেরিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা করেছে। রায়কা, জানছিলাম এনসিপির কর্মসূচির খবর। আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন জুলাই হত্যার বিচার এই সরকার অবশ্যই করবে। জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদের এ ব্যাপারে বিশ্বাস রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই হত্যার বিচার সংক্রান্ত এক আলোচনায় একথা বলেন উপদেষ্টা। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট আন্দোলনে সহস্রাধিক মানুষ হত্যার শিকার হন। এরপর এই হত্যার বিচার চেয়ে ভিন্ন সময় তাদের পরিবারের সদস্যরা রাজপথে নামেন। বিচার কাজের ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। জুলাই হত্যার বিচার শীর্ষক এই সেমিনারেও শহীদ পরিবারের সদস্যরা অন্তর্বর্তী সরকারের উপর ক্ষোভ প্রকাশ করেন। যাদের রক্তের উপর দাঁড়িয়ে উনি আজকে প্রধান উপদেষ্টা, এবং অপ্রিয় সত্যি হলেও বলবো উনার 1000 কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন। উনি অলরেডি 6 মাসের দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। এখন আমাদের মুখোমুখি হতে উনি ভয় পায় কেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানালেন ইতিমধ্যে 4টি মামলার বিচার কাজ চলছে। নিয়ম অনুযায়ী যতটুকু সময় নেওয়া দরকার তাই হচ্ছে এবং ন্যায় বিচার করতে তারা বদ্ধপরিকর। আইন উপদেষ্টাও বিচার প্রার্থীদের একটু ধৈর্য ধারণ করার অনুরোধ জানান। আপনাদের খালি একটা জিনিস বলি, আপনারা মনে রেখেন এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। এবং আমি বিশ্বাস করি আদালতের স্বাতন্ত্র্য স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। বলতে পারি না যে আমি
অবশ্যই হবে বলতে পারি না, বাট আমি বিশ্বাস করি যেই প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যেই মামলাগুলোর রায় চাচ্ছেন সেগুলি পাবেন ইনশাআল্লাহ। উপদেষ্টা রেজওয়ানা হাসান বললেন, বিচার অবশ্যই করতে হবে, তবে মামলা বা গ্রেফতার বাণিজ্য যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা এখনো গ্রেফতার বাণিজ্য, মামলা বাণিজ্য এই সমস্ত শব্দ থেকে মুক্তি পেলাম না, তো এগুলো এখনো চলছে। এইগুলো একটা রাজনৈতিক কালচার না বদলালে বদলাবে না। এটা যদি আপনি ঠিকও করে দিয়ে যান, কিন্তু রাজনৈতিক কালচার যদি না বদলায়, রাজনীতি যদি বিচারটাকে নিজের মধ্যে ধারণ না করে, তাহলে এই পরিবর্তন আসলে কখনো প্রাতিষ্ঠানিক হবে না। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা এই সরকারের নানা ব্যর্থতার কথা তুলে ধরে আরও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আসামি পক্ষের অভিযোগ গঠনের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেফতারকৃত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশে এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ৩ আসামির পক্ষে তাদের আইনজীবীরা বক্তব্য রাখেন। মামলায় মোট আসামি করা হয়েছে ৩০ জনকে। ২৪ জনকে পলাতক ঘোষণা করে বিচার কাজ শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৫টায় দেশে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।